নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আজকের টপিক তো সবাই জানেন। তো শুরুতে ছোট্ট একটা গল্প বলি, ছোট্ট একদম 2 লাইন। এক রাজ্যের রাজা তার উজিরকে জিজ্ঞেস করলেন, আমার রাজ্যে কিসের সংখ্যা বেশি? তো উজির বললেন, মানে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই উজির বললেন যে ডাক্তারের সংখ্যা বেশি। রাজা তো রেগে গিয়ে বললেন, এটা কেমন মশকরা? এই গল্প তো আমরা সবাই জানি, তাই না? যে ওই রাজ্যে থাকবে কামার, কুলি, তারপরে কৃষক, এগুলা থাকবে, সেই জায়গায় উজির বলতেছে ডাক্তারের সংখ্যা বেশি। হ্যাঁ, ওই রাজ্যে না, শুধু সবখানেই ডাক্তারের সংখ্যা বেশি। এখন তো আরো বেশি, হাতে হাতে ডাক্তার, মোবাইল মানেই ডাক্তার। যে কোনো একটা সিচুয়েশন হলো, গুগল করলো। হুম, অনেকটা ওই সাইবার কন্ড্রিয়ার মতো। তো এগুলো পরবর্তীতে কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে অনেক সিক করে ফেলে। এই যে গুগল করা, আমার এই সমস্যা হয়েছে, দেখি তো কি। তো এইরকম ডাক্তার আমরা না হই। আচ্ছা, এবার ক্লাসে চলে আসি। গল্পটা এরকমই ছিল যে মশকরা করলেও কথা সত্য ছিল। দেশে ডাক্তারের সংখ্যা বেশি ছিল সেই রাজ্যে। এই গল্পটা শেষে আরো যখন আমি আহ আস্তে আস্তে আগাবো, ওইখানে আরো ক্লিয়ার হবে যে কেন বললাম কথাটা। আজকের টপিক প্রেগনেন্সিতে কি করা যাবে, যাবে না, মানে পেশেন্ট কি করতে পারবে, কি করতে পারবে না, আর আমরা হোমিওপ্যাথরা কতটুকু তাকে হেল্প করতে পারবো, এটার উপরেই মূলত ক্লাসটা। তো আমি সিরিয়ালি একদম সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি। যে প্রথমত থাকবে যে প্রেগনেন্সি কিভাবে আসলো, তার ফেজেস গুলা কি কি, হ্যাঁ, ট্রাইমিস্টার গুলা কি কি আছে, কোন ফেজে কিরকম প্রবলেম ফেস করতে পারে। তারপর আহ, আমরা আমরা হোমিওপ্যাথরা কিভাবে এই ফেজ গুলা ওভারকাম করতে, আমরা পেশেন্টকে কতটুকু সাহায্য বা কতটুকু সাপোর্ট দিতে পারি আমাদের ওষুধের থ্রুতে, আমাদের কাউন্সেলিং এর থ্রুতে। এটা নিয়ে বিস্তর আলোচনা হবে এবং শেষে চেষ্টা করব কিছু স্পেশাল রুব্রিক রাখার, যেগুলা আম, আমাদের ডে টু ডে লাইফ, মানে যে চেম্বার লাইফে কাজে আসবে। খুব সিম্পল সিম্পল রুব্রিক আমি শেষে কিছু কোট করে রাখলাম, যেন আমরা চেম্বারে প্র্যাকটিসে কাজে লাগাতে পারি। আমার সবসময় চেষ্টা থাকে যে ক্লাসের মধ্যে যেন প্রত্যেকটা অংশ থেকে অল্প হলেও কিছু যেন কেউ পিক করতে পারি। এটা আমার সবসময় চেষ্টা থাকে, তো এই চেষ্টা নিয়ে আগাই। তো নর্মালি আমরা জানি প্রেগনেন্সি, যেমন বাংলা সিনেমাতে বলা হয় না যে 10 মাস 10 দিন গর্ভধারণ করছি, আসলে ব্যাপারটা কিন্তু এরকম না, এটা সিনেমেটিক। আসলে ওই পিরিয়ডটা হচ্ছে 9 মান্থসের, হ্যাঁ, 9 মাসের, বা তার চেয়েও 10-15 দিন বেশি কম বেশি এইরকম। তো এ মূলত মানে প্রেগনেন্সি আসে কিভাবে, হেলদি এগ আর হেলদি স্পার্ম দিয়ে প্রেগনেন্সি আসে। বর্তমানে কিন্তু ইনফার্টিলিটির কেস আমরা অনেক বেশি পাচ্ছি। তো এইসব কেসে দেখা যায় অনেক সময় এগ কোয়ালিটি ভালো থাকে না, আবার কখনো স্পার্ম কোয়ালিটি খারাপ। এগুলোর জন্য প্রেগনেন্সি আসে না, অথবা ডিফিকাল্টিজ আসে। এইসব ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিরা অনেক হেল্প করতে পারি। এটা যারা আমার গত ক্লাসে ছিলেন, আশা করি তারা খুব ভালোভাবেই শুনতে পেয়েছেন যে আমরা কতটুকু হেল্প করতে পারি। এবার আসি প্রেগনেন্সি পজিটিভ হলে পরে আমরা আমাদের কাছে যখন পেশেন্ট আসে, যে বাসায় তো প্রথম যখন পিরিয়ড ডেট মিস হলো, বাসায় তো ওই প্রেগনেন্সি টুল কিট যেগুলো থাকে ওগুলো দিয়ে চেক করে আমাদের চেম্বারে আসে যে পজিটিভ আসছে। তখন আমরা কি করব, প্রাইমারিলি আমরা টেস্ট করতে দিব ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট, মানে যেটা ল্যাব টেস্ট করা হয়, আর সাথে ইউএসজি। ইউএসজি কেন দিব? ইউএসজি দিলে পরে আমরা জানতে পারবো যে প্রেগনেন্সি ঠিক জায়গায় ই হয়েছে, ইমপ্লান্ট হয়েছে। এটা টিউবে না, যেটা একটোপিক প্রেগনেন্সি হয়, ওইটা না। তো এই ইউএসজি নিয়ে বা ল্যাব টেস্ট নিয়ে অনেকের একটুই থাকে, দ্বিধা থাকে যে এখন কেন করব, আরো পরে করি। না, এই দ্বিধা রাখা উচিত না। কারণ এটা যদি একটোপিক প্রেগনেন্সি হয়, আর এটা যত ডিউরেশন বাড়বে, যত দিন যাবে, পেশেন্টের লাইফ থ্রেটেনিং হয়ে যাবে। ওইটা যদি কোনোভাবে বার্স্ট হয়, তখন পেশেন্ট কিন্তু মারাও যেতে পারে। তাহলে ওই ইউএসজি অবশ্যই করতে হবে প্রাইমারিলি। আচ্ছা, এবার আসি আমাদের যে বলছিলাম 9 মান্থস এর কথা, যে 9 মাস 10-15 দিন বা 7 দিন আমরা যখন হাতে গুনে
ইডিডি ঠিক করি, ইডিডি মানে হচ্ছে এক্সপেক্টেড ডেলিভারি ডেট, তখনও কিন্তু এই লাস্ট মেনস্ট্রুয়াল যে পিরিয়ডটা হয় এলএমপি আমরা জিজ্ঞেস করি প্রথমে এলএমপি কত ছিল। এখন যেই পেশেন্টের বা যেই মহিলার মেন্সেস রেগুলার ছিল সে কিন্তু বলতে পারে যে তার ডেট কবে ছিল লাস্ট। আবার যার ইরেগুলার সে কিন্তু জানে না কবে ছিল, তখন একটা প্রবলেমেটিক সিচুয়েশন হয়ে যায়। তখনও ইউএসজি হেল্প করে যে কিভাবে কতদিন হলো এই প্রেগনেন্সি বা কনসিভিং এর টাইম কতটুকু হলো। আপাত দৃষ্টিতে মানে আমি যেভাবে বলছি সহজ মনে হলে ব্যাপারটা কিন্তু অত সহজ না। তো আমরা এগুলাই আস্তে আস্তে ধাপে ধাপে দেখবো প্রবলেমস গুলো কি কি আসতে পারে। আচ্ছা, এবার আমি যে কথাটা বললাম যে 9 মান্থস বা 40 উইকস, এটা হচ্ছে আইডিয়াল টাইম, যে 40 সপ্তাহের একটা প্রেগনেন্সি ডিউরেশন, অথবা 280 ডেজ 280 দিন। আমরা যথারীতি আমরা জানি যে এটা একটা প্রসেস, 9 মান্থের প্রসেস, এবং এটা ফুল টার্ম বেবি হইতে 40 উইকস লাগে। কখনো প্রি টার্ম হয়ে যায় মানে প্রিমেচিউর ডেলিভারি হয়ে যায়, সেটা আলাদা কেস, আমরা প্রিমেচিউরটা আলোচনা করছি না, ফুল টার্ম প্রেগনেন্সির কথা বলছি। 40 সপ্তাহ বা 280 দিন, ডিপেন্ডিং অন হোয়াট মান্থস ইউ আর প্রেগনেন্ট। কোন মাসে প্রেগনেন্সি আসলো সেটাও কিন্তু ম্যাটার করে। ওই কোনো মাস ছোট কোনো মাস বড়, কিন্তু যেমন ফেব্রুয়ারি মাসটা ছোট, তখন আসলে ইডিডিটা একটু চেঞ্জেস আসবে। তারপরে যদি জুলাইতে আসে, জুলাইটাও বড়, আবার জুলাইয়ের পরবর্তী মাস আগস্ট সেটাও বড়, 31 দিন 31 দিন করে। তো এই ক্ষেত্রে এগুলা হিসাব বেশ হিসাবের একটা ব্যাপার। এইভাবে করে যেই 40 উইকস অথবা 280 ডেজ এর একটা প্রেগনেন্সি পিরিয়ড, এই পিরিয়ডটাকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে, মেনলি 3 মাস করে করে। এই আমি একটা ছবি, ছোট্ট একটা ছবি শেয়ার করলাম, দুইটাই একই জিনিস। একটাতে দেখেন ফিটাল ডেভেলপমেন্ট একদম ইন ইউটেরো মানে ইউটেরাইন ক্যাভিটি সহ দেওয়া, আর একটাতে সিরিয়ালি দেওয়া, যে এমব্রায়ো থেকে কিভাবে ফিটাসে গেল আর কিরকম তার হয় ইমপ্রুভমেন্ট গুলা, এই বাচ্চার গ্রোথ মানে ফিটাসের গ্রোথ কিরকম হতে পারে। তো তারপরে আসি ট্রাইমেস্টারটা কি। ট্রাইমেস্টারটা হচ্ছে যে 9 মান্থস এর 3টা সেকশন। প্রথম 3 মাসকে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড 3 মাসকে সেকেন্ড ট্রাইমেস্টার অথবা গোল্ডেন ট্রাইমেস্টার বলে, অথবা শেষের 3 মাসটাকে বলা হয় থার্ড ট্রাইমেস্টার। তো প্রথম 3 মাস গেল, দ্বিতীয় 3 মাস গেল, তৃতীয় 3 মাসটা একটু লেন্দি হতে পারে, 3 মাস বা তার প্লাস হতে পারে। আর ফার্স্ট ট্রাইমেস্টারটা কিরকম, আমরা যে একটু আগে বললাম না আমি যে এলএমপি শুনি আমরা, এইখানে একটুখানি ছোট্ট একটা ঘটনা বলি, যেগুলা অজ্ঞ যারা মানে আমজনতাদের ক্ষেত্রে হয়ে থাকে। ধরেন যে কারো বিয়ে হলো, আর বিয়ের পরের দিন বা 2-3 দিন পরেই সেই মহিলা বা সেই বউয়ের ওভুলেশন পিরিয়ড ছিল, আর তখন কনসিভ হয়ে গেল, ঠিক আছে, ফিজিক্যাল ইন্টিমেসির পর কনসিভ হয়ে গেল। যখন ডাক্তার দেখাতে গেল, যখন ডাক্তার হাতে গুনে হিসাব করতেছে সেই মাসের প্রথম থেকে, আর এই জিনিসটা যখন কেউ দেখে যে আমি তো বিয়ে করলাম মাসের মাঝখানে, ডাক্তার প্রথম থেকে হিসাব করতেছে, তাইলে তো এখানে কোনো কাহিনী আছে, কোনো গড়বড় আছে। ব্যাপারটা কিন্তু আসলে তা না, তাই না? এখানে কিন্তু অনেক বড় একটা ঝামেলা হয়ে যায়। যারা এই সিচুয়েশনে পড়ছেন, এইগুলো নিয়ে আপনারা জানেন হয়তো, তাও আমি একটুখানি বললাম যে ওই যে প্রথম থেকে যে পিরিয়ড ডেট যেদিন যদি কোনো মাসের 1 তারিখে হয় পিরিয়ড, তাহলে ওই মাসের 1 তারিখ থেকেই এই যে ইডিডিটা কাউন্ট করা হয়। তখন একটু প্রবলেমেটিক মনে হয় যারা না জানে তাদের বেলায়। তো ওই হিসাব করে ট্রাইমেস্টার হলো 3টা, যে প্রথম 3 মাস, সেকেন্ড 3 মাস, আর থার্ড 3 মাস। এটা আলাদা আলাদা করলাম। ওই প্রত্যেকটা ইয়েতেই কিন্তু ট্রাইমেস্টারে প্রবলেমস আসে, যেগুলারে বলে ডিফিকাল্টিস আসা, অথবা হাই এন্ড লোস, তারপরে নানান রকমের প্রবলেম হয়, সেগুলোই আমরা দেখবো। আচ্ছা, ফার্স্ট ট্রাইমেস্টারে কি কি আসতে পারে? এই প্রথমটাতে যেমন বললাম, প্রথম মিন্সের প্রথম দিন থেকেই শুরু করা হয় গণনা। তো ওই যে প্রথম 14 দিন পর থেকে কনসিভ হলো, আমরা জানি তো যে ম্যাক্সিমাম 14 ডেজে যদি মেনস্ট্রুয়ালটা ঠিক থাকে, মেনস্ট্রুয়েশন ঠিক থাকে, সেক্ষেত্রে 14 ডেজে মিন্সের 14 ডেজে ওভুলেশন হয়, এবং কনসিভের সময়টাও ঠিক ওই সময়টাই 14 অথবা 15 ডেজের মধ্যে হয়। কিন্তু যখন আমরা হিসাব করব তখন ওইটা না, আমরা 1 তারিখ থেকে ধরবো। 1 তারিখ থেকে, এই যে দেখেন ফার্স্ট ট্রাইমেস্টার আমার স্ক্রিনে লেখা দেখেন, ফার্স্ট থেকে 12 উইক পর্যন্ত হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার,
মাসে হচ্ছে 4টা সপ্তাহ, তাহলে 3 4 12, 3 মাস প্রথম ট্রাইমিস্টারটা হলো। এখানে কি কি হয়, প্রথম যে ফার্টিলাইজ হলো একটা প্রথমে যখন টিউবে থাকে, এটা ওখান থেকে আস্তে আস্তে মাল্টিপ্লিকেশন হতে থাকে, মাল্টিপ্লিকেশন হতে হতে ওই যে মাল্টিপ্লিকেশনটা হয় ওইটাকে বলা হয় এমব্রায়ো। তো এমব্রায়োটা যখন আবার ইউট্রাইন ক্যাভিটিতে যায়, ওখানে গিয়ে কি হয়, এটা হয়ে যায় আস্তে আস্তে ফিটাস। আর ফিটাস কি করে, ইউটেরাইন ওয়ালে ইমপ্লান্ট হয়, মানে বসে যায়। তো ওই বসার জন্য কিন্তু এস্ট্রোজেন ব্যবস্থা করে রাখে, প্রলিফারেটিভ একটা ফেজ করে রাখে, ওইখানে গিয়েই মূলত এই এমব্রায়োটা গিয়ে বা ফিটাসটা গিয়ে বসে যায়। এই গেল প্রথম ট্রাইমিস্টারের একটা ইয়েটা কিভাবে গ্রো করে। আর এই সময়টাতে ফিটাস বা এমব্রায়োর যে গ্রোথটা এটা খুব বেশি থাকে, অন্যান্য মানে বাকি যে আরো 2টা ফেজ আছে বা 2টা ট্রাইমিস্টার আছে, ওইগুলা ট্রাইমিস্টার থেকে প্রথম ট্রাইমিস্টারেই ইটা বেশি থাকে, গ্রোথ বেশি থাকে। আর হরমোনাল যে আপস এন্ড ডাউনস গুলো এই সময়টাতে সবচেয়ে বেশি থাকে। তো এই 12 উইকস এর মধ্যে আবার আমরা কি পাই, যদি তখন ইউএসজি করি, আমরা কিন্তু ফিটাল হার্ট রেটও পেয়ে যাই, হার্ট বিটটাও কিন্তু আমরা পেয়ে যেতে পারি ওই 12 উইকস এর ভিতরে। আচ্ছা, এবার আসি আমরা সেকেন্ড ট্রাইমিস্টারে। যদি বুঝতে সমস্যা হয় মাঝখানে আপনারা অবশ্যই নক করবেন, হ্যাঁ, কারণ আমি এখানে বাংলা টাইপ পারি না, যার জন্য আমি সব ইংলিশে লিখে রাখছি। যদি কারো সমস্যা হয় আমার কথাতেও, যদি আমার স্ক্রিনেও, আমাকে কিন্তু অবশ্যই নক করবেন, হ্যাঁ, আমি চেষ্টা করবো আমার যতদূর সম্ভব। আচ্ছা, তো সেকেন্ড ট্রাইমিস্টার মানে মাঝখানের যে 2 মাস, 13 মাস থেকে 13 সপ্তাহ থেকে 28 সপ্তাহের মধ্যে কি কি হতে পারে, 4th আর 5th আর 6th মান্থ হচ্ছে ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার। এটাকে গোল্ডেন ট্রাইমিস্টারও বলে। কেন গোল্ডেন ট্রাইমিস্টার বলে, কারণ হচ্ছে প্রথম যে 3 মাস থাকে ওই সময়টাতে বললাম না যে ফিটাল ডেভেলপমেন্ট বা গ্রোথটা এত বেশি থাকে, আর হরমোনাল ইমব্যালেন্সটা আছে, সরি ইমব্যালেন্স না, এটাকে কি বলে, ফ্লোটা এত বেশি থাকে, তখন বডিতে অনেক রকমের চেঞ্জেস আসে। ওই চেঞ্জেস এর জন্য ওই পেশেন্ট বা ওই প্রেগনেন্ট মহিলা অনেক কিছুই ফেস করে, যেমন টায়ার্ডনেস, মর্নিং সিকনেস, এগুলা বেশ খুব ভালো ফিল করে প্রথম 3 মাসে। তো 3 মাস যখন পার হয়ে 4th মাসে যখন তারা ওই মহিলা পা দেয়, তখন দেখা যায় কি তার এই প্রবলেম গুলা সেটেল ডাউন হয়ে বা তার প্রবলেম গুলা কমে আসে, সে অনেকটা ফ্রেশ ফিল করে। গতকালকে আমার ফলো আপ কেস একজন আসলেন, তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে এখন কেমন আছেন, ওনারও এই যে সেকেন্ড ট্রাইমিস্টার চলছে, গোল্ডেন ট্রাইমিস্টার। তো ওনাকে যখন আমি জিজ্ঞেস করলাম যে আপনার কি অবস্থা, উনি বলছে আমি অনেক ভালো আছি, মানে সুন্দর হাসি দিয়ে, মিষ্টি হাসি দিয়ে ঠিক এভাবে বলছে আমি অনেক ভালো আছি। তার মানে কি, সে গত 3 মাস খুব কষ্টে ছিল, এখন সে অনেক ভালো আছে। তো ওই গোল্ডেন ট্রাইমিস্টার চলছে, তো তো এখন ভালো আছে। আবার যখন তারপরে ট্রাইমিস্টারে যাবে তখন বুঝবে ওটার লোডটা কি। আচ্ছা, আমরা দোয়া করি তার ইয়েটা সুন্দর হোক। তো সেকেন্ড ট্রাইমিস্টারে কি কি আসবে, যে বেবি বাম্প দেখা যাবে, মানে পেটটা তো একটু হালকা করে উঁচু হতে থাকবে। তখন থেকেই মানে এর 3 মাস পর্যন্ত তেমন দেখা যায় না বেবি বাম্পটা, আস্তে আস্তে তখন বেবি বাম্প শো হওয়া শুরু হয়, আর গ্রোথও বাড়তে থাকে। আচ্ছা, এবার থার্ড ট্রাইমিস্টারে যাই। দেখেন থার্ড ট্রাইমিস্টার হচ্ছে 29, 28ও হতে পারে, এটা ভ্যারি করে। আমরা তো এগুলা জার্নাল থেকে নেই, তো জার্নালে অনেক অনেক জায়গায় দেখা আছে 29 দেওয়া, কোথাও 28 দেওয়া, কোথাও 27ও দেওয়া আছে। তো 29টাই ধরলাম, 29 উইকস থেকে 40 উইকস পর্যন্ত, অথবা আনটিল বার্থ, কারণ 40 উইকস পর্যন্ত নাও যেতে পারে, অথবা 40 উইকস এর বেশিও যেতে পারে। তাহলে আনটিল বার্থ হচ্ছে থার্ড ট্রাইমিস্টার, এটা 3 মাস হতে পারে, 3 মাসের থেকে একটু কমও হতে পারে। তো এখানে কি কি হয়, আবার তার যে প্রথম যেই প্রবলেমস গুলা ছিল এগুলা হয়তো পুরোপুরি সেরকম আসে না, কিন্তু তার মধ্যে টায়ার্ডনেস আসে। আবার আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে ওরিড হয়ে যাওয়া অথবা এক্সাইটমেন্ট চলে আসে। কিরকম, কারণ সামনেই তো তার ডেলিভারি ডেট, এখন এটা কি নর্মাল ডেলিভারি হবে কিনা, না কোনো না সার্জারির দিকে যেতে হবে, এগুলাও কিন্তু ভেবে ভেবে একটা দুশ্চিন্তা কাজ করে। আবার অনেক সময় যে এক্সাইটমেন্ট কাজ করে এরকম যে না, আসতে যাচ্ছে, আমার ঘর আলো করে বাচ্চা আসতে যাচ্ছে, তো এই আগত বাচ্চার জন্য সে খুশি হয়, এটা একটা এক ধরনের এক্সাইটমেন্ট তখন থাকে। আর কি থাকে, তখন আস্তে আস্তে বেবি আস্তে আস্তে গ্রো করে, শেষ অংশটাতে বেবি অনেক স্লো গ্রো করে, আস্তে আস্তে গ্রো করে, মানে বড় হওয়া যেটাকে বলে। কারণ প্রথম যে ফাস্ট থাকে, মাঝখানে স্লো থাকে, শেষে আরো স্লো হয়ে যায়।
তারপরে আবার পজিশনের ব্যাপার আছে, এই থার্ড ট্রাইমেস্টারেই বাচ্চার পজিশনটাও ঠিক হয়, কারণ এর আগ পর্যন্ত ফিটাল যে মুভমেন্ট থাকে অনেক বেশি বেশি থাকে, যখন ফিটাসটাও ভারী হতে থাকে তার মুভমেন্টও কমতে থাকে। তো ওই ভারী বেবি বাম্প নিয়ে একজন পেশেন্ট, একজন প্রেগনেন্ট মহিলা বেশ ভালো সাফার করে, অনেক কষ্ট হয়। হুম। তো এই গেল থার্ড ট্রাইমেস্টার। এখন আমরা দেখি এই ট্রাইমেস্টার তিনটার মধ্যে কমন কিছু যেই হেলথ ইস্যুস গুলা আসে, প্রবলেমস গুলা ফেস করে, সেগুলোর মধ্যে দেখি ব্লিডিং গামস ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সি আসলো একদিকে, আরেকদিকে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তেছে। কেন পড়তেছে? এটাকে বলে প্রেগনেন্সি জিঞ্জিভাইটিস। হ্যাঁ, প্রেগনেন্সির সময় যে হরমোনাল যে ফ্লো বেড়ে যায় সেটা গামকেও ইনফ্লামেশন ক্রিয়েট করে গামের মধ্যে, তখন ব্লিডিং হয়। আচ্ছা, এটা গেল সাইন্টিফিক কথা। আর আরেকটা জিনিস কি, পাশ্চাত্য দেশগুলাতে যখনই বেবি নেওয়া হয়, তারা যখন চিন্তা ভাবনা করে যে না বেবি নিবে, তারা কিন্তু অনেক প্ল্যান করে এবং চেক আপ করায় নেয়, প্রিনেটাল চেক আপ, যেটা আগে আগে তারা চেক আপ করায় নেয় তাদের কোনো হেলথ ইস্যুস আছে কিনা। তখন তারা ডেন্টিস্টের কনসালটেশনও নেয়, যদি দাঁতে কোনো প্রবলেম থাকে সেটাও তারা সারায় নেয়। এটা আমাদের দেশে হয় না, যদিও করা উচিত, প্ল্যান করে করা উচিত, এবং অবশ্যই অবশ্যই আগে ই করায় নেওয়া উচিত, ডেন্টিস্টের কনসালটেশনও নেওয়া উচিত। যেমন আমাদের কাছে যখন আসে যে বেবি নিবে, আমরাও কিন্তু সেরকম যে কনস্টিটিউশনাল মেডিসিন, এভাবে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিয়েও কিন্তু আমরা অনেকটা সাহায্য করতে পারি। হুম, পেশেন্টকে আমরা সাহায্য করতে পারি। আচ্ছা, তারপরে কি আসতে পারে? কমনলি লেগ ক্র্যাম্পস ইন প্রেগনেন্সি। এটা আমি শেষের দিকে রুব্রিক রেখেছি, দেখবেন কোন মেডিসিন আসে। পায়ে যা বলে না পেশেন্ট এসে যে পা কামড়ায়, পায়ে খিচে খিচে ধরে, এগুলা হয়। ফিলিং ফেইন্ট ইন প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে মনে হয় যেন বেশ হয়ে যাবে, এরকম একটা টেন্ডেন্সি চলে আসে। ফিলিং হট ইন প্রেগনেন্সি, হট বলতে এখানে হট ফ্লাশকে বোঝানো হচ্ছে। পিএমএস হলে মানে প্রিমেনস্ট্রুয়াল অথবা প্রিমেনোপোজাল যে সিমটমস গুলা এই প্রেগনেন্সিতে, এগুলোও কিন্তু শো করে যে হট ফ্লাশ হওয়া, এগুলো চলে আসে। তারপরে হেডেক তো খুব কমন থাকে, হেডেক ইন প্রেগনেন্সি খুবই কমন। ইনডাইজেশন এন্ড হার্টবার্ন ইন প্রেগনেন্সি, এটা তো থাকেই থাকে, কারণ ইনডাইজেশন তো হবেই, প্রজেস্টেরন বেড়ে যায়, ইনডাইজেশন আসবেই। সোলেন অ্যাঙ্কেল আর হ্যান্ডস এন্ড ফিট ইন প্রেগনেন্সি, পা ফুলে যাওয়া, হাত ফুলে যাওয়া, তারপরে এই যে অ্যাঙ্কেল জয়েন্ট সেগুলো ফুলে যাওয়া, এগুলা কেন হয় সেগুলো আমরা পরে দেখতেছি। কনস্টিপেশন ইন প্রেগনেন্সি, এটাও কমন, খুবই কমন, এটা আসবেই। ডায়রিয়া, যাদের ডায়রিয়া টেন্ডেন্সি আছে তারা দেখা যায় প্রেগনেন্সিতে ডায়রিয়া তাদের হয়ই হয়। আচ্ছা, তারপরে আসে পাইলস। ওই যে কনস্টিপেশন, লিভারের যেই ইগুলা ডাইজেশন যে ক্ষমতাটা থাকে সেটাতে যদি একটু হেরফের হয়, হয়, হয় না হবে বা হয় এরকম না, হয়। তো হলে পরে ডায়রিয়া, কনস্টিপেশন, পাইলস এগুলা একেবারে খুব কমন হয়ে যায়। এগুলো কমন কিছু প্রবলেম। এবার দেখি কি করবে কি করবে না, প্রেগনেন্সিতে পজিটিভ আসলে পরে কি করবে কি করবে না। আচ্ছা, ডু টেক মাল্টিভিটামিন। মাল্টিভিটামিন বলতে আবার ওইগুলা না যে একদম এ টু জেড মাল্টিভিটামিন হ্যান ত্যান, এগুলা যে থাকে এগুলো কিন্তু না, মূলত ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, এবং সেগুলা কিন্তু অবশ্যই ডাক্তার দ্বারা প্রেসক্রাইবড করা থাকতে হবে। সবচেয়ে বড় কথা কি, প্রেগনেন্সি আসলো পজিটিভ হলো, সেটা যখনই কিট দিয়ে চেক করলো, তার সাথে সাথে কিন্তু একজন গাইনোকোলজিস্ট অথবা একজন ভালো ডাক্তারের সুপারভিশনে চলে যেতে হবে। এটা ফার্স্ট এন্ড ফরমোস্ট করতেই হবে যে কোনো পেশেন্টের জন্য। এই জিনিসটা একেবারে বাধ্যতামূলক। কেউ যেন এটা বলে না যে আমার এটা সেকেন্ড টাইম গ্রেভিডা, আমি যাব না, আমি তো আগের আমার এক্সপিরিয়েন্স আছে, অথবা মা দাদিরা থাকেন, মা খালারা থাকেন, শাশুড়ি থাকেন, ওনারা বলেন যে না এত আগে আগে যেতে হবে না ডাক্তারের কাছে, না, এটা কিন্তু ভুল। ডাক্তারের কাছে যেতে হবে, যাই বলেন না বলেন, ডাক্তারের কাছে যেতে হবে, ওইখানে টেস্ট গুলা করতে হবে। আগের দিনের দেখেন মাতৃ মৃত্যু হার, শিশু মৃত্যু হার কিন্তু আগের দিনে অনেক ছিল। কেন ছিল? এইসব কারণে, এইসব অজ্ঞতার কারণে। এখন এগুলা কিন্তু অনেক কমে আসছে। আর এখন দেখেন কমে তো একদিকে আসছে, আরেকদিকে হচ্ছে কি খুব ডিফিকাল্ট, মানে হয়, আমরা তো অনেক কেস পাই যে ইনফার্টিলিটির, এটা পুরুষ হোক আর মহিলা হোক, ইনফার্টিলিটির অনেক কেস পাই। তাহলে ওইগুলা কেস যখন ওভারকাম করে একটা কনসিভিং সিচুয়েশনে আসে, তখন তো আর হেলাফেলা করা মানে হচ্ছে
নিজে নিজে রিস্কে পড়া, তাই না? তো ওইগুলা করা যাবে না, অবশ্যই একজন ডাক্তারের আন্ডারে যেতে হবে, সুপারভিশনে থাকতেই হবে। এটা আমি আমার প্রত্যেকটা ক্লাসে আমি বলি, যত যাই হোক প্রবলেমস যাই হোক, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি যেটা প্রেগনেন্সিতে, অবশ্যই অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, কারণ সেখানে আপনি অনেক সাপোর্ট পাবেন, ঘরে বসে থাকলে সাপোর্ট পাবেন না, উল্টা আরো আরো বড় বিপদে পড়তে পারেন। যেটা একটু আগে বললাম, একটোপিক প্রেগনেন্সি, এটা হলে পরে তো আপনি ঘরে বসে আছেন, নিশ্চিন্তে আছেন, হ্যাঁ আমার তো ঘরে কিট টেস্ট করে দেখলাম আমি পজিটিভ আসছি, আমি তো 3 মাসে অনায়াসে ঘরে বসে থাকতে পারি। না, ওই 3 মাসটা আপনার লাইফের শেষ 3 মাসও হতে পারে, ওই পেশেন্টের জন্য শেষ 3 মাসও হতে পারে। তাহলে ডাক্তারের কাছে যেতে হবে, দেখাইতে হবে, টেস্টও করাইতে হবে, এটা অবশ্যই জরুরি। তারপরে মাল্টিভিটামিন গেল, লটস অফ স্লিপ, ঘুমাতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, ঘুমকে অবহেলা করা যাবে না। এখন তো আমাদের লাইফস্টাইল এত খারাপ হয়ে গেছে যে আমরা রাত রাত জাগি, মোবাইল দেখি, রাত জাগি, হ্যাঁ মুভি দেখি, সোশ্যাল মিডিয়াতে টাইম দেই, ইউটিউবে টাইম দিই, এগুলা করি, এগুলা করে করে ওই যে মোবাইলের যে ব্লু লাইট, এটা কিন্তু আমাদের হরমোনকেও ডিসব্যালেন্স করতেছে, আমাদের যে স্লিপ ওয়েক সাইকেল সেটাকেও ডিসব্যালেন্স করতেছে, তার মধ্যে একটা বদনেশাও হয়ে যাচ্ছে। আলটিমেটলি কি হচ্ছে, আমরা ডেঞ্জারের দিকে যাচ্ছি। তাহলে এই এই জন্য বলা আর কি, যে আমরা যখনই প্ল্যান করব, পেশেন্ট যখনই প্ল্যান করবে যে না বাচ্চা নিব, তখনই যেন তারা আগে আগে এই জিনিসগুলো সেটেল ডাউন করে। না, ঘুমাতে হবে, রাত 10টা থেকে 11টার ভিতরে ঘুমায় যেতে হবে, দুনিয়ার যত কাজ থাকুক সেগুলো সেরে ফেলতে হবে, না সারতে পারলে সেগুলো পরের দিনের জন্য রেখে দিতে হবে, কিন্তু ঘুমাতে হবে একদম সাউন্ড স্লিপ। ডু গেট লটস অফ স্লিপ, মানে সাউন্ড স্লিপ, খুব শান্তিতে ঘুমাইতে হবে। আচ্ছা, এটা গেল। ডু ওয়ার্কআউট, কিছু কিছু ক্ষেত্র ছাড়া, যেমন রিস্কি প্রেগনেন্সি ছাড়া কখনোই আমরা পেশেন্টকে বলবো না যে বেড রেস্টে যান। আমরা বলবো যে না, যেগুলা সিম্পল কাজ, অনেক ভারী উঠানো না, যেগুলা দৈনন্দিন কাজ, সেগুলা যেন অবশ্যই করে, হ্যাঁ সেগুলো অবশ্যই যেন করে, এটা ডু ওয়ার্কআউট, এগুলো অল্প স্বল্প করতেই হবে। আচ্ছা, সি ফুড খেতে বলা হয়, কারণ সি ফুডে অনেক রকমের মাল্টিভিট থাকে, মাল্টি থাকে, ওগুলা পেশেন্টের জন্য খুব হেলদি, ফিটাসের জন্য হেলদি, এর জন্য খেতে বলা হয়। ডু হ্যাভ সেক্স, এখানে এসে একটু বলি, যেমন প্রাইমারিলি ফার্স্ট ট্রাইমিস্টারে একটু ডাক্তাররা নিষেধ করে থাকেন, আমিও করি। কখন নিষেধ করি? যদি সেটা রিস্কি প্রেগনেন্সি হয়। তবে কি এই ডু হ্যাভ সেক্স এই কথাটা যতটা বলা যায় যেমন সহজ, এইটা কিন্তু পেশেন্টকে একটু বুঝাইও দিতে হয়। কেন? কারণ আমাদের বাংলাদেশে কোনো পেশেন্ট সেক্সোলজিস্টের কাছে যায় না, বিয়ের আগে কখনো কাউন্সেলিং এ যায় না, কিন্তু এগুলা যে কত জরুরি ভাবা হয় বা ভেবে নেয় সবাই, যে শুধু পেনিট্রেশন করা, হ্যাঁ এটাই বুঝি সেক্স। না, এটা সেক্স না, এটার অনেক ভাস্ট নলেজ আছে, এইগুলা নিয়েও অবশ্যই অবশ্যই যথাযথ জ্ঞান থাকতে হবে। এখন একজন যে ফার্স্ট ট্রাইমিস্টার চলছে পেশেন্টের, তার হাজবেন্ড যদি পাশবিক সেক্স করে, তখন কেমন হয় জিনিসটা, তাই না? তার জন্য তো এটা লাইফ রিস্ক। ওই যে সে যদি আরো উইক হয়, রিস্কি প্রেগনেন্সি হয়, তাহলে তো সেটা মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে কি হবে, এই ক্ষেত্রে আমাদেরকে কাউন্সেলিং করে দিতে হবে। আচ্ছা, এটা গেল। ডু প্র্যাকটিস মেডিটেশন, মেডিটেশন করার কথা বলে, আমরা যেমন নামাজ পড়ে অনেকক্ষণ তসবি পড়ি, তাই না? এটাও কিন্তু একটা ছোট্টখাট্ট মেডিটেশনে পড়ে। ওই বড় সময় নিয়ে বসে থেকে মেডিটেশন করতে না পারলে অন্তত ওই ছোট মেডিটেশনটাই করি, এটাও কিন্তু আমাদের জন্য অনেক, পেশেন্টের জন্য অনেক হেল্পফুল। তারপরে কি আসতেছে? ডু গেইন ওয়েট স্মার্টলি, মানে ওজন বাড়াতে বলছে, খাবার দাবার খেয়ে ওজন বাড়াতে বলছে, কিন্তু সেটা কি স্মার্টলি? ওই রকম না যে থাইরয়েড পেশেন্ট যেমন ওবেস হয়ে যায়, এরকম না। আবার ডায়াবেটিক হলেও, যে যেমন কনসিভ করার পরে অনেকের জেস্টেশনাল ডায়াবেটিস থাকে, তখনও কিন্তু ওয়েট বেড়ে যায়। এই যে এটা একটা কথা বললাম, ডাক্তারের কাছে যেতে হবে, আপনাকে যে এই, আপনার সুগার প্রোফাইল করানো হবে, তারপরে আপনার থাইরয়েড প্রোফাইল করানো হবে, এগুলোতে তো আপনার প্রবলেমস গুলো বের হয়ে আসবে। তখন ডাক্তার হিসেবে আমরা যেটা প্রেসক্রিপশন করব, এটা আপনার জন্য, আপনার বাচ্চার জন্য খুবই খুবই ভালো হবে। তাহলে এখন আপনি যদি না জানেন যে আপনার থাইরয়েড ইস্যু আছে, আপনার ডায়াবেটিস ইস্যু আছে, সুগার প্রবলেমস আছে, তাহলে আপনি কিভাবে স্মার্টলি ওয়েট গেইন করবেন? আপনি তো খারাপের দিকেই যাবেন, বাচ্চাটাও ডেঞ্জারের দিকে যাবে, এমনকি অ্যাবনর্মালিটিস নিয়েও আসতে পারে দুনিয়াতে। তাহলে ওইগুলো অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ,
ডু ভিজিট ইউর ডেন্টিস্ট, যে ডেন্টিস্টের কথা বললাম, যদি প্রেগনেন্সি আসার পরে পরে গাম ব্লিডিং হয় তখন অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। সেখানেও উনি হয়তো বা সিভিট জাতীয় কোনো কিছু অথবা অন্যান্য যেই মাউথ ওয়াশ ক্লিন করা এগুলার পরামর্শ দিতে পারেন। তারপরে কি আসতেছে, ডু টেক কেয়ার অফ মেন্টাল হেলথ। লাস্ট নট দ্য লিস্ট, মানে কম না, এটা হচ্ছে বলা যায় যে প্রাইমারি থাকবে, কনসেন্ট্রেশন থাকবে এটাতে, যে না মেন্টাল হেলথ একটা যদি সাউন্ড হেলথ থাকে, মেন্টাল হেলথ যদি সাউন্ড থাকে, সেই ক্ষেত্রে যে পরবর্তী প্রেগনেন্সির যে 9 মাস, পুরো মাসটা সে কিন্তু ইজিলি পার করতে পারবে। আর যদি এই ট্রমার মধ্যে থাকে, এই ঝামেলা ওই ঝামেলা এগুলোর মধ্যে হলে দেখা যায় পেশেন্ট নিজেও রিস্কে, বাচ্চাও রিস্কে, পরবর্তী জেনারেশনটাই খারাপের দিকে যায়। তো কি হয়েছে যে অবশ্যই অবশ্যই যে মেন্টাল হেলথ ভালো থাকে সেইগুলা আগে সেটেলমেন্ট করতে হবে, কোনো রকমের কোনো ঝামেলা রাখা যাবে না। ঠিক আছে? আচ্ছা, এবার দেখি ডোন্টস, কি করা যাবে না সেগুলো বলি। কি করতে হবে সে এতক্ষণ বললাম। এখন করা যাবে না হচ্ছে কি, ডোন্ট স্মোক। আমরা বলতে পারি যে বাংলাদেশে কি স্মোক করে নাকি, স্মোকিং মেয়েরা কি স্মোক করে? হ্যাঁ করে, খুব করে, অনেক বেশি করে। এত বেশি করে যে এটা এখন একেবারে কনসার্নের বিষয় হয়ে গেছে যে মহিলারা মেয়েরা স্মোক করে। তো এই স্মোকিংটা কি করে, পুরুষরা যে স্মোক করে তাদের স্মোকিং এর যে একটা ব্যাড ইফেক্ট, এটা কিন্তু তাদের স্পার্মকে অতটা করে না, এফেক্ট করে না যতটা মহিলাদের স্মোকিং তাদের ওভারিকে ইফেক্ট করে। এবং যেই ইফেক্ট করে সেটা কিন্তু ছেড়ে যায় না, এটা থেকে যায়। এটা আরো বড় রিস্কি কথা, যে স্মোকিংটা কি পরিমাণ ডেঞ্জারাস বা কতটা হার্মফুল তার ওভারির জন্য, যে স্মোক করা যাবে না। এটা শুধু প্রেগনেন্সিতে না, প্রেগনেন্সি ছাড়াও স্মোক করা যাবে না। ডোন্ট ড্রিঙ্ক অ্যালকোহল, অ্যালকোহলও খাওয়া যাবে না। আমরা এখন বলতে পারি যে আমাদের দেশে অ্যালকোহল কোথায়, মেয়েরা কোথায় অ্যালকোহল খায়? অ্যালকোহল খায় না, কিন্তু কাছাকাছি যেমন যে কি যেন আছে না, টাইগার, তারপরে স্পিড, এগুলা কিন্তু খুব বাজে বেভারেজ, এগুলো কিন্তু নেশা ধরায় এবং একটা এডিকশন সৃষ্টি করে। এগুলা খাওয়া যাবে না, এগুলো আগে থেকে অ্যাভয়েড করতে হবে। তারপরে কি আসতেছে, কাঁচা মাংস, ডোন্ট ইট র মিট। কাঁচা মাংস তো এমনিতেও খাওয়া যাবে না। একটা সুস্থ মানুষও যদি কাঁচা মাংস খায় তার মধ্যে এত পরিমাণে ব্যাকটেরিয়া, খারাপ খারাপ ব্যাকটেরিয়া ঢুকবে এবং তার লাইফটা পুরো হেল করে দিবে। আর প্রেগনেন্সিতে তো একটা মহিলার শরীরের ব্যালেন্সই ঠিক থাকে না, সেখানে যখন সে এগুলা খাবে তখন তাকে আরো ধরবে না, এগুলা আরো বেশি ধরবে। তাহলে র মিট খাওয়া যাবে না। তাই বলে যে সিদ্ধ করে মিট অনেক বেশি খাবো, ডেইলি খাবো, বেলায় বেলায় খাবো, সেটাও হবে না। লিমিটেড করতে হবে। প্রোটিনের দরকার আছে, কিন্তু সেটা যেন অবশ্যই কর্ন থেকেও আসে, মানে শস্য দানা থেকেও আসে, ভেজিটেবল থেকে আসে, সেই ব্যবস্থা করতে হবে। ঠিক আছে? ডোন্ট ইট আনপাস্তুরাইজ মিল্ক, মিল্ক খেতে হবে যে কাঁচা দুধ যেন কেউ না খায় প্রেগনেন্সিতে কখনো কাঁচা, কারণ কাঁচা দুধে অনেক ব্যাকটেরিয়া থাকে। আমরা বলতে পারি যে না এটা তো আমার চোখের সামনে, যে মাত্র গায়ের থেকে দুহাই নিয়ে আসছে, এটা আমি খেতে পারি না। এটা নর্মাল হিউম্যান বিং এর জন্য ক্ষতিকর, আর একজন প্রেগনেন্ট মহিলার জন্য তো অবশ্যই অবশ্যই ক্ষতিকর। তো স্টেরিলাইজড করা এরকম দুধই খেতে হবে যদি প্যাকেট জাতীয় দুধ খায়। ডোন্ট সিট অন হট বাথ। আচ্ছা, অনেকের এরকম আছে, ওই যে যেমন যারা স্বাস্থ্য সচেতন তারা সনাতে যায় অথবা হট টাবে বসে ওয়েট লস করার জন্য। তো এইগুলো একটা অভ্যাসের মধ্যে পড়ে, কিন্তু প্রেগনেন্সিতে এগুলা করা যাবে না, বন্ধ। ডোন্ট ড্রিঙ্ক আ লট অফ ক্যাফেইন, ক্যাফেইন খাওয়া যাবে না। কফি বা কফি জাতীয় কোনো কিছুই বেশি বেশি খাওয়া যাবে না। হ্যাঁ, অল্প স্বল্প হয়তো বা খাওয়া যেতে পারে, কিন্তু বেশি খাওয়া যাবে না। এটারও তো এমনিতেই তো ব্যাড ইফেক্ট আছে, প্রেগনেন্সিতে আরো বেশি থাকে। আচ্ছা, এবার আসি আমরা কমন ফার্স্ট ট্রাইমেস্টারের কন্ডিশন। কি করতে হবে করতে হবে না পেশেন্টকে আমরা বলে দিব, যেগুলা সেগুলো বলে দিলাম। এবার দেখি আমরা যে আমি যে 3টা ফেজ বললাম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ওই 3টা ফেজের মধ্যে কমন কমন কিছু ইস্যুস পেশেন্টরা ফেস করে থাকেন সেগুলা বলি। মর্নিং সিকনেস, এটা খুব কমন, আমরা জানি প্রেগনেন্সি আসা মানে মর্নিং সিকনেস আসবে। নসিয়া ভমিটিং, অফেন কল্ড মর্নিং সিকনেস। নসিয়া ভমিটিংটা কি মর্নিং সিকনেস বলে। অথবা আবার এটাও হতে পারে যে এটা দিনের যে কোনো টাইম হতে পারে, নসিয়া ভমিটিংটা শুধু সকালে না, এটা দিনের দুপুরে হতে পারে, রাতে হতে পারে। যেমন আমাদের এরকম চেম্বারে এরকম আসছে যে রাত 12টার পর তার বমি হয়।
বমি বমি পায়, খাওয়ার পরে বমি বমি পায়, তারপর তার বমি হয়। তখন আমরা কি করব? এটাকে মর্নিং সিকনেস তো ধরা যাবে না, ওই নসিয়া ভমিটিং থাকবে, এটা যে কোনো টাইম থাকতে পারে। ওইটা হচ্ছে তার পিকুলিয়ার অবস্থা আর কি। তারপরে কি আসে? ফ্যাটিগ আসে, ইনক্রিজড টায়ার্ডনেস এন্ড কমন সিমটম অফ হরমোনাল চেঞ্জেস। ওই যে ফার্স্ট ট্রাইমেস্টারে যে অনেক বেশি হরমোনাল ফ্লো বেড়ে যায়, যে খেলাটা শুরু হয় ব্রেনে পিটুইটারি থেকে, তো তারপর ওভারি থেকে, এইগুলা এত পরিমাণে বেড়ে যায়, তখন তার মধ্যে এগুলা ওই যে মেটাবলিজম, এটাকে বলে মেটাবলিজম, তো ওই মেটাবলিজম বেড়ে গেলে তার মধ্যে তো ফ্যাটিগ আসবেই। তো ওই ফ্যাটিগ তার মধ্যে দেখা যায়, মানে টায়ার্ডনেস আর কি খুব বেশি। তারপর আসে ব্রেস্ট টেন্ডারনেস, এটা হরমোনাল ইনফ্লুয়েন্সের জন্য হতে পারে, আবার সাথে হচ্ছে এই প্রোল্যাকটিন হরমোন যেটাকে বলে, হ্যাঁ, প্রোল্যাকটিন হরমোন বেড়ে গিয়েও হয় ব্রেস্ট টেন্ডারনেসটা। তারপরে আসে মুড সুইং। এই মুড সুইংটা কিন্তু পিএমএস এ হয়। হুম আহ, এই মানে পিরিয়ডের আগেও মেয়েদের মুড সুইং হয়, তারপরে মেনোপজের আগেও এরকম মুড সুইংস হয়, এমনকি প্রেগনেন্সিতেও মুড সুইংস হয়। ওই একটাই কারণ, হরমোনাল চেঞ্জেস তাকে ইরিটেবল করে তোলে। তারপরে আসে কনস্টিপেশন, এটা তো তখন বললাম কমন প্রবলেমস গুলোর মধ্যে কনস্টিপেশনটা কিরকম, কেন হয়? প্রজেস্টেরন বেড়ে যায়, কারণ ওই যে জেস্টেশনটাকে ঠিক রাখার জন্য প্রজেস্টেরন মানে যেই যেই হরমোনটা বাচ্চাটাকে ওইখানে ইউটেরাইন ক্যাভিটিতে ধরে রাখে, হ্যাঁ, সুন্দরভাবে বেডটাকে সব সময় ওইরকম রাখে যে ওখানে থাকবে, বাচ্চাটা ইমপ্লান্ট হয়ে থাকবে ওখানে প্লাসেন্টার মাধ্যমে, ওই জিনিসটার সিক্রেশন বেশি থাকার কারণে ডাইজেস্টিভ প্রসেস সেদিকে আবার স্লো হয়ে যায়, এই কারণে কনস্টিপেশন গ্রো হয়ে যায়। ঠিক একই জিনিস হার্ট বার্ন ইনডাইজেশন, মানে এদিকে যখন হজম ঠিক হচ্ছে না, তাহলে তো হার্ট বার্ন ইনডাইজেশন তো হবেই, স্বাভাবিক, তাই না? তারপরে আরো কি আসে? ইনক্রিজড ইউরিনারি ফ্রিকোয়েন্সি, প্রস্রাবের চাপ খুব বেশি ঘন ঘন হয়, খুব ঘন ঘন হয়, এত বেশি হয় যে মনে হয় যে একটু পর পরেই সে মানে ইউরিন পাস করতে যাবে। কেন? কারণ ওই যে ইউটেরাইন ক্যাভিটিটা ভারী হয়ে গেল, এটা গিয়ে ব্লাডারে প্রেসার দিচ্ছে, এইভাবে করে তার মধ্যে যখন একটুখানি ইউরিন জমা হয়েছে, তখনই মনে হচ্ছে যে অনেক চাপ আসছে, করতে হবে। এই জিনিসটা খুব কমন, ইউরিনারি যে ফ্রিকোয়েন্সিটা চলে আসা। আচ্ছা, এবার সেকেন্ড ট্রাইমেস্টারে দেখি। সেকেন্ড ট্রাইমেস্টারে কি আসতে পারে? কিছু কমন ইনফেকশন, যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। কেন? কারণ তখন তো সে উইক, প্রেগনেন্ট মহিলা তো উইক, তখন তার ইউটিআই খুব কমন হয়, আর যদি হয় আনহাইজেনিক সিচুয়েশনে থাকে, তাহলে তো ইউটিআই এর কেউ রুখতে পারবেন, এটা হবেই হবে। তারপরে দেখি জেস্টেশনাল ডায়াবেটিস। আচ্ছা, জেস্টেশনালও বলতে পারি, যেহেতু আমরা আমেরিকান অ্যাকসেন্টও ইউজ করি, তারপরে আপনার ইটাও ইউজ করি, ব্রিটিশটাও ইউজ করি, যেটা ইচ্ছা সেটাই বলতে পারবো, সমস্যা নেই, কেউ ধরতে পারবে না। আচ্ছা, জেস্টেশনাল ডায়াবেটিস সেটা হচ্ছে কি, কনসিভ করার পরে পরে যখন ব্লাড টেস্ট করা হয়, ব্লাড সুগার টেস্ট, তখন তার ডায়াবেটিস, এর আগে তার ডায়াবেটিস ছিল না, ব্লাড সুগার তার বেশি ছিল না, তো যখন সে প্রেগনেন্সিতে আসছে, তখন তার ডায়াবেটিস হয়ে গেছে, এটাকে জেস্টেশনাল ডায়াবেটিস বলে, কারণ সুগার মেটাবলিজম হেরফের হয়ে যায় হরমোনের কারণে। সেকেন্ড ট্রাইমেস্টারে আবার প্রি এক্লাম্পসিয়াও দেখি খুব বেশি। প্রি এক্লাম্পসিয়াটা কি? পেশেন্ট বলবে যে আমার তো আগে হাই প্রেশার ছিল না, এখন খুব হাই প্রেশার হয়ে গেছে, আর হাই প্রেশারের জন্য সাথে সাথে দেখা যায় তার ইউরিনেও প্রোটিন যাচ্ছে, মানে কিডনির মধ্যেও তার প্রেশার পড়ছে। এটার জন্যই দেখবেন পরবর্তীতে দেখবো আমরা যে ওই যে হাত পা ফুলে যাওয়া, ফেস পাফি হয়ে যাওয়া, কেন হয়? এইরকম সিচুয়েশন, যদি হাইপারটেনশন থাকে, এগুলা হয়। হেপাটাইটিস ই, এটা প্রেগনেন্ট মহিলাদের বেশি হয়, ওই যে আনহাইজেনিক ফুড, যেমন ক্রেভিংস গুলা হয় না, ফার্স্ট ট্রাইমেস্টারে খুব ক্রেভিংস হয় যে ওই ফুচকা খাবে, বাইরের জাঙ্ক ফুড খাবে, এইগুলা তখন তাকে এরকম ভাইরাল দিকে টেনে নিয়ে যায়, হেপাটাইটিস ই এর মতো হেপাটাইটিসও তার হয়ে যায়। আচ্ছা, এবার থার্ড ট্রাইমেস্টার দেখি। থার্ড ট্রাইমেস্টারে কি আসতেছে? ডিফিকাল্ট স্লিপিং। এই যে বললাম বেবি বাম্প পরে হয়ে যায়, তো এই বেবি বাম্প নিয়ে এই ডান বাম হওয়াটাও বেডে অনেক কষ্টকর,
তারপরে ঘুমের ইয়েটাও কোয়ালিটিও খারাপ হয়ে যায়, ডেপথও কমে যায়। তো ঘুমটা ডিফিকাল্ট হয়ই হয়। থার্ড ট্রাইমেস্টারে এই কমপ্লেনটা পেশেন্ট করবে না, এটা আনকমন। করবে, এটা কমন। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক পেশেন্ট আবার খুব ঘুমাতে পারে, কিছু কিছু, এটা সব না, কিছু কিছু ক্ষেত্রে। তারপরে প্রি টার্ম লেবার মানে অনেক সময় ফলস পেইনও হয়। আমরা যেমন এই যে কলোফাইলামে দেখি না, ফলস পেইনের জন্য পেশেন্ট আসলে পরে তো তো হয় না, ডেট তো আসে নাই, কিন্তু লেবার পেইনের মতো হচ্ছে, তখন আমরা হেল্প করতে পারি। আচ্ছা, প্লাসেন্টাল প্রবলেম, এটা নিয়ে একটু বলি, ডিটেলসে বলি। প্লাসেন্টাটা কি? বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য মায়ের যে ইউটেরাইন ক্যাভিটির ওয়ালে যে লেগে থাকে যেই গ্ল্যান্ডটা, এটা হচ্ছে প্লাসেন্টা। এই প্লাসেন্টার মাধ্যমেই আম্বিলিকাল কর্ডটা বাচ্চার সাথে কানেক্টেড থাকে, এবং এটা দিয়েই সে যত দুনিয়ার খাবার দাবার বা বেঁচে থাকার যত ইনগ্রেডিয়েন্ট সেটার মাধ্যমে পায়। এখন অনেক সময় দেখা যায় এই যে ইউএসজি করলে পরে দেখা যায় কি যে সেকেন্ড ট্রাইমেস্টারে যদি করলো, তখন দেখা যায় ম্যাক্সিমাম টাইম এরকম আসে অনেকে যে প্লাসেন্টা গ্রেড 2। তার মানে কি প্লাসেন্টাটা ম্যাচিউর হয়ে যাচ্ছে টাইমের আগে। এখন যদি এই ম্যাচুরেশনটা খুব ফাস্ট হলো, থার্ড ট্রাইমেস্টারে ধরেন 7-8 মাসের সময় যদি ম্যাচিউর হয়ে গেল, এবং সেটা যদি ইউটেরাইন ওয়াল থেকে খুলে আসে, তাহলে বাচ্চাটা কি হবে? খাবার দাবার তার বন্ধ, অক্সিজেন টক্সিজেন সবকিছু বন্ধ, এবং বাচ্চাটা প্রথম কি হবে, সে নড়াচড়া কমায় দিবে। এখন যে প্রেগনেন্ট মহিলা, সে যদি সচেতন হয় সে হয়তো টের পাবে, যদি সে সচেতন না হয় এবং সে যদি ওইরকম অজ্ঞ পরিবারে থাকে, তাহলে ওই ফিটাল কিন্তু ডেথ হয়ে গেল ওই ইউটেরাইন ক্যাভিটিতে। এখন কি হবে? স্টিল বার্থের দিকে চলে যাবে। তাহলে দেখেন টেস্ট করানোটা কতটা জরুরি। এই যে 3 মাসের সময়, 6 মাসের সময় ডাক্তাররা বলে না ফলো আপে এটা করে আসবেন, এই রিপোর্ট নিয়ে আসবেন, কেন বলে? এই জন্য বলে, এগুলো অবশ্যই অবশ্যই একদম হার্ডলি ফলো করতে হবে। আচ্ছা, এই গেল প্লাসেন্টার প্রবলেম। তাহলে প্লাসেন্টাকেও কিন্তু মনোযোগ দিয়ে রাখতে হবে। আবার যে আরেকটা জিনিস যেটা হয়, প্লাসেন্টা যদি একটু একটু ফুলেও যায় তখনও ব্লিডিং হয়। সেই ব্লিডিংটা কি? মিউকাস যেটা দিয়ে ওই ইউটেরাইন ক্যাভিটিটা বন্ধ থাকে, এই ইউটেরাইন ক্যাভিটি চুয়ে চুয়ে ব্লিডিং হচ্ছে। এটাও কিন্তু একটা বড় রিস্ক। আমরা পেশেন্টকে তখন কি করব? টোটাল বেড রেস্টে পাঠিয়ে দিই। তো এই যদি আমি না জানি তাহলে কিভাবে হবে ব্যাপারগুলা? জানতে হবে, এবং সেই মোতাবেক আমাদেরকে ব্যবস্থাও দিতে হবে, ম্যানেজমেন্ট করে দিতে হবে যে এই করা যাবে, এই যাবে না করা। আচ্ছা, এছাড়া আর কি কি কমন সিমটমস আছে? এইগুলা থাকে হার্টবার্ন, হেমোরয়েড। হ্যাঁ, পালসের কথা তো প্রথম দিকে বলে আসছি, হেমোরয়েড আসে। শর্টনেস অফ ব্রেথ। শর্টনেস অফ ব্রেথ কেন আসে? কারণ ফিটাল গ্রোথটা হলো একটা 2.5 কেজি থেকে 3 কেজি, 3.5 কেজির একটা ফিটাস ক্যারি করা ওই প্রেগনেন্ট মহিলার জন্য কতটা টাফ। যখন তার শর্ট ব্রেথনেস হয়, ব্রেথ যখন শর্ট হয়, তখন সেটা অনেকটা বেশি টের পায়। কেন? এটা বেড়ে বেড়ে ওই ইন্টেস্টাইনে চাপ দিতে দিতে এক সময় গিয়ে ওই যে ডায়াফ্রামেও চাপ দেয়, লাং পর্যন্ত তার সেই প্রেশারটা চলে, তখন তার ব্রেথ তো ছোট হবেই, সে ঘন ঘন শ্বাস নিবে। আচ্ছা, হ্যাঁ, ব্রেস্ট টেন্ডারনেস প্রথম দিকে থাকে, মাঝখানে থাকে না বা কম থাকে, শেষের দিকে আবার টেন্ডারনেস চলে আসে, কারণ তখন আবার প্রোল্যাকটিন হরমোনের ফ্লো বেড়ে যায়। শেষে থাকে সোলেন অ্যাঙ্কেল, যেমন একটু আগে বললাম যে যদি তার ডায়াবেটিস থাকে, তার যদি প্রি এক্লাম্পসিয়া থাকে, তখন সোলেন অ্যাঙ্কেল হবে। তারপরে আরো কি, ফেস, ফিঙ্গার, এগুলো সব পাফি হয়ে যাবে। এগুলা ক্ষেত্রে আমরা কিন্তু পেশেন্টকে বেশ ভালো সমাধান দিতে পারি। আচ্ছা, এবার চলে আসে আমাদের রুব্রিকে, যেটা খুবই, আমি তো প্রথমে বলছি। আচ্ছা, এই রুব্রিক বলার আগে আমি যে সেই প্রথম যে গল্পটা বলছিলাম যে উজিরকে জিজ্ঞেস করা হলো যে কিসের সংখ্যা বেশি? ডাক্তারের সংখ্যা বেশি। ঠিক এই ঘটনা কিন্তু আমাদের হোমিওপ্যাথদের মধ্যেও আছে। ডাক্তারের সংখ্যা বেশি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে উঠলো কি, ভর্তি হলো কি, চেম্বার নিয়ে বসে গেল। এটা যে কতটা রিস্কি একটা প্রফেশন। যখন ডিলিং এ যায়, আস্তে আস্তে যখন ডিলিং এ যায় তখন টের পায়, এর আগে কিন্তু টের পায় না। তখন মনে করে আরে এটা দিলাম, ওইটা ভালো হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকিউট কেস গুলা সারানো খুব ইজি। অ্যাকিউট কেস তো এরকম যে ওই যে আসছে, ওষুধ খাইলে যাবে হচ্ছে 1 সপ্তাহ, আর না খেলে যাবে 7 দিনে, এইরকম। তো এগুলা সেরে যায়। তাই বলে এই কারো লাইফ নিয়ে তো খেলা করা ঠিক না। তো ডাক্তারের সংখ্যা আমাদের মধ্যেও বেশি আছে। তো এই জন্য রিকোয়েস্ট থাকবে, যারা এটা বলার উদ্দেশ্য হচ্ছে, উনি সম্ভবত আছেন, আজকে আমি ওনাকে লিঙ্ক পাঠাইছি,
গত 3-4 দিন আগে একজন জুনিয়র আসছেন, বলতেছে আমি তো ফাইনাল দিলাম, আমি পাশ করছি, আমি চেম্বার নিব, আমাকে পরামর্শ দেন। আমি ওনাকে সোজা সাপটে বলছি যে অবশ্যই অবশ্যই কোনো বড় ডাক্তারের আন্ডারে আপনি মিনিমাম 1 থেকে 1.5 বছর শুধু চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় শিখবেন, আর কিচ্ছু না। উনি বলতেছে উনি চেম্বার নেবেন, ওনাকে পরামর্শ দিতে। দেখেন ওনার কথা কিন্তু একদম সোজা সাপটা কথা ছিল যে উনি চেম্বার নেবে, ওনাকে পরামর্শ দিতে। ব্যাপারটা কিন্তু আসলে এত সহজ না। তারপরে এবারে ডাক্তার সংখ্যা বেশি কেন বললাম, এই প্রবলেম হয়েছে, অমুক ডাক্তার এটা খেতে বলতেছে, তমুক ডাক্তার এটা খেতে বলতেছে, মানে ওষুধের ছড়াছড়ি। হ্যাঁ এটা খাও, এটা খেলে ভালো হয়ে যাবা, মানে খুব ইজিলি পাওয়া যায় তো ওষুধ, তো ওই সাজেশনটাও ইজিলি করে দেয়। কিন্তু এইগুলা যে খেয়ে খেয়ে আরো মানে সিউডো ডিজিজ চলে আসে, সেটা তো খেয়াল নাই, সেটা তো হিসাব নাই। কেন নাই? কারণ আমরা সাইন্টিফিক্যালি দেখাচ্ছি না, অথবা টেস্ট করে দেখাইতে পারতেছি না যে এটা তুমি খাইছিলা পরে এটা হয়েছে, অথচ অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে কি হচ্ছে না হচ্ছে এগুলো কিন্তু আমরা খুব ভালো জানি। কোন অসুখটা সাপ্রেসড হচ্ছে, কোন স্টেরয়েড দেওয়ার পরে কোন ডিজিজ, স্কিন ডিজিজ সাপ্রেসড হয়েছে, এটার পরে তার কিভাবে টিউবারকুলোসিস গ্রো করছে, এগুলা কিন্তু আমরা বলতে পারতেছি। কিন্তু আমাদের ওষুধ খেয়ে যে কারো কোনো প্রবলেম হচ্ছে সেটা কি আমরা দেখাতে পারতেছি? এই জন্য এগুলো সাবসাইড হয়ে যায়। এটা কিন্তু আমাদের কারোই মানে করা উচিত না। এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়া উচিত যে জেনে বুঝে শিখে তারপর আমি একটা পেশেন্ট নিয়ে ডিল করবো, এর আগে না। আচ্ছা এবার আসি সাম রুব্রিক্স, যেগুলো আমি সর্ট আউট করছি কমপ্লিট থেকে আপনাদের জন্য, জুনিয়রদের জন্য। ধরেন আমি একদম প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট মানে প্রেগনেন্সির যে কেসগুলো থাকে আমি এটা পুরোটা ডিল করি। তো এগুলো আমার জন্য যতটা না জরুরি, কেন বলতেছি আপনাদের জন্য, ধরেন আপনাদের কাছে হয় না এরকম যে একজন ডাক্তার আন্ডারে আছেন, অ্যালোপ্যাথিক ডাক্তার আন্ডারে আছেন, ওই টুকটাক সমস্যা হয়েছে, ধারে কাছে কোনো হোমিওপ্যাথিক চেম্বারে চলে গেলাম, ওখান থেকে দেখি এই প্রবলেমটা সর্ট আউট করা যায় কিনা। হ্যাঁ, ওই সর্ট আউট করার জন্য এই জিনিসগুলো ছোট দুই একটা জিনিস মানে আমি কোট করে দিলাম। কোনো পেশেন্ট এসে যদি বলে যে তার প্রেগনেন্সি আসার পরে পরে তার খুব ভয় বেড়ে গেছে, আর তার হার্ট রিজনে মানে কি হয়, পালপিটেশন হয়, তার এংজাইটি গ্রো করে গেছে, যে আমি তো এরকম ছিলাম না, এরকম হয়ে গেছে, এখন কি করতে পারি, আমার খুব হয়, ভয় হয়। সেই ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক রেমেডি অ্যাকোনাইট তাকে এই সিচুয়েশন থেকে আহ, বের হইতে সাহায্য করবে। আচ্ছা, তারপরে ঠিক একই জিনিস, ফিয়ার ক্রসিং স্ট্রিটস। পেশেন্ট এসে বলবে কি যে আমি তো আমার জীবনে কখনো রাস্তা পার হতে গেলে ভয় পাইনি, এখন কেন আমি ভয় পাচ্ছি, আমি রাস্তা পার হতে পারছি না। পেশেন্ট এসে এরকম বলবে, তখন আমরা অ্যাকোনেট দিলে তার এই ভয়টা দূর হয়ে যাবে। আর ফিয়ার অফ ডেথ, প্রেগনেন্সির সময় যদি কেউ মারা যাওয়ার চিন্তা ভাবনা মানে ভয়ে বলে যে আমি মনে হয় মারা যাব মারা যাব, হ্যাঁ এটা বেশিরভাগ হয় ডেলিভারি যখন কাছে আসে তখন। এগুলো পেশেন্ট আমরা অনেক পাই যে ডেলিভারি আসতেছে আর সে মৃত্যু ভয়ে মানে খুব খুব টেনসড, যে আমি বুঝি মারা যাব। তো আমরা কিন্তু হুমায়ুন আহমেদের একটা নাটকও দেখছিলাম না যেন সিনেমাতে, যে আমি বুঝি মারা যাব, আমি মাপটা চেয়ে নেই। ওনাকে যদি আমরা অ্যাকোনাইট দিতে পারতাম তাইলে হয়তো উনি এই ভয়টা পেতেন না, অথবা ওভারকাম করতে পারতেন। ডেলিভারির সময় এই ভয়টা পায়, ম্যাক্সিমাম পেশেন্ট এই ভয়টা পায় যে আমি বুঝি মারা যাচ্ছি বা মারা যাব। তারপরে কি আসতেছে, ফিয়ার ফলিং, পড়ে যাবে। অনেকেই আছে এরকম যে আমি মনে হয় যে যাচ্ছি এদিক থেকে ওদিক যাচ্ছি, আমি মনে হয় পড়ে যাব। প্রেগনেন্ট একজন ফুল টার্ম প্রেগনেন্সিতে যদি কেউ পড়ে যায়, এটাও তো অনেক বড় একটা রিস্ক। তো এটা যদি তার মাইন্ডে থাকে যে সে মনে করতেছে, ভাবতেছে যে এরকম করে যাব করে যাব, তখনও তাকে অ্যাকোনাইট দিলে তার এই ভয় দূর হয়ে যাবে। এরপর আসছে কি, এটা খুব সুন্দর দেখেন, মাইন্ড ফেয়ার জসলিং, মানে যখন সে কারো সঙ্গে দেখা করতে গেল, অথবা কেউ তার বাসায় আসলো, ওই পেশেন্টকে দেখতে আসলো, অথবা সে কোনো ভিড়ে গেল, কোনো গ্যাদারিংস এ গেল, কোনো রিচুয়ালস, কোনো অনুষ্ঠান, কোনো কিছুতে গেল, এখানে তো মানুষ থাকবে বেশি। তো ওই প্রেগনেন্ট মহিলা মনে করবে কি কেউ বুঝি তার বেবি বাম্পে ধাক্কা দিয়ে দিল, কোনোই মেরে দিল। এই যে একটা ভয়, প্রাইমারিলি এইরকম ভয় শুনলে কিন্তু আমরা মনে করবো কি যে ওই যে কাছে আসতে দিচ্ছে না, ভয় পাচ্ছে, এটা সম্ভবত আর্নিকা। না না, আর্নিকা না, এইটাও তাকে অ্যাকোনাইট তাকে সারাই দিবে। এই ক্ষেত্রেও তাকে অ্যাকোনাইট তার এই প্রবলেম থেকে বের হতে সাহায্য করবে, যে ওই ভিড়ে যেতে পারে না, অথবা কেউ আসছে সামনে, সে বুঝি তাকে পেটের মধ্যে ধাক্কা দিয়ে দিবে। সে সবসময় সেভ করে থাকে, তার বেবি বাম্প সবসময় সেভ করে রাখে, এই ভয়টা দূর করে দিবে। আচ্ছা, তারপরে আসি মাইন্ড হটিং।
হটি শুনলে আমরা প্রথমে চিন্তা ভাবনা করি এটা সম্ভবত প্লাটিনা, এটা সম্ভবত নাক্স। না, প্রেগনেন্সিতে যদি হটি হয়ে যায় যে এরকম তো ছিল না আমার মেয়েটা, এই প্রেগনেন্ট হওয়ার পর পরে এই কেমন জানি মেয়ে খুব অহংকার দেখায়, খুব প্রাইড, মানে খুব প্রাইডফুল হয়ে গেছে, হটি হয়ে গেছে, এরকম যদি বলে কারো গার্ডিয়ান এসে যদি এরকম কমপ্লেন করে, তখন আমরা তাকে ভিরেট্রাম দিতে পারি। ভিরেট্রাম কেন এরকম করে? ভিরেট্রাম ভাবে কি সে প্রেগনেন্ট হয়েছে, মানে তার ইউট্রাইন ক্যাভিটিতে মহামূল্যবান রত্ন আছে, এই ভেবে সে খুব হটি হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা ভিরেট্রাম দিয়ে তার এই হটিনেসটা কমাতে পারবো। তার ঔদ্ধত্য আমরা কমাতে পারবো, কারণ দেখা যায় যে কোনো সময় কথা প্রবাদ আছে না যে অহংকার পতনের মূল, এরকম অহংকারী হয়ে গেলে রেজাল্ট কিন্তু অনেক সময় খারাপ আসে। তো ওই খারাপ রেজাল্ট থেকে আমরা কিন্তু দিতে পারবো, সলিউশন আনতে পারবো। তারপরে আরো দেখি, আরো দুই একটা মাইন্ড সিমটম, যেমন হাইড ওয়ান সেলফ ডিজায়ার টু। কি করে? কারো পিছনে লুকায় যাওয়া। হ্যাঁ, কারো পিছনে লুকায় যাওয়া প্রেগনেন্সিতে। যেমন প্রেগনেন্সিতে অনেকে কারো সামনে আসতে চায় না, এটা অনেকটা নেট্রামকে কভার করে, গ্রুপকে কভার করে, যে কারো সামনে আসতে চায় না, সে ভাবে যে না আমাকে বিশ্রী দেখাচ্ছে। কিন্তু সে যদি লাজুক হয় এবং সে ওই দেখাতে চাচ্ছে না, লজ্জা পাচ্ছে, এরকম যদি হয়, সেক্ষেত্রে তখন পালসিটিলা তাকে সাহায্য করবে, যে আমরা এখানে ভাববো না যে ওই যে লুকাচ্ছে সে ভ্যারাইটার মধ্যে পড়ে গেছে, না, ভ্যারাইটা না, এখানে পালসিটিলা আসবে। তারপর আরো মাইন্ড হাইড্রোফোবিয়া প্রেগনেন্সি ইন, পানিতে ভয়। পানির ভয় শুনলে আমরা লাইসিনের কথা ভাবতে পারি, মানে হাইড্রোফোবিনামের কথা ভাবতে পারি না। এখানে দেখেন ফসফরাস, এখানে যেগুলো আমি কালেক্ট করে এখানে তুলে দিলাম সেগুলো সবগুলো কিন্তু হয় ফার্স্ট গ্রেড নয়তো সুপার গ্রেড, এইরকম। তো সুপার গ্রেড আর ফার্স্ট গ্রেড কারা দেয়? যে জিনিসগুলা কনফার্মেটরি পিকুলিয়ার, এগুলা দিয়ে আমরা এই প্রবলেমটাকে সারতে পারবো। আর মাইন্ড সিমটমে যদি আমরা এরকম সুপার গ্রেডের মেডিসিন পাই তাহলে তো কথা নেই, এটা হেল্প করে। আচ্ছা, তারপরে কি আসতেছে? নিম্ফোমেনিয়া। নিম্ফোমেনিয়াও তো মাথায় আসলে আমরা মিউরেক্সের কথা ভাবি, আমরা প্লাটিনার কথা ভাবি। না, এখানে নিম্ফোমেনিয়া যখন এই প্রেগনেন্সি ডিউরিং এ হয়, প্রেগনেন্সির সময় হয়, তখন ফসফরাস আর জিঙ্কাম খুব ভালো কাজে দেয় তার এই প্রবলেম থেকে বের হয়ে আসতে। সাথে কাউন্সেলিং তো লাগবেই। আচ্ছা, মাইন্ড রেস্টলেসনেস নার্ভাসনেস প্রেগনেন্সি, এটা দেখেন আমি যেমন থার্ড ট্রাইমেস্টারে বললাম যে শেষের দিকে সে খুব নার্ভাস হয়ে যায় যে ডেলিভারি কিরকম হবে, হবে কি, নর্মালে হবে কি, সিজার লাগবে কি, এই চিন্তাগুলো করে না। তো তখন এই চিন্তা করতে করতে দুশ্চিন্তাতে চলে যায়, নার্ভাস হয়ে যায়, রেস্টলেস হয়ে যায়, এমনকি ফিভারিশ হয়ে যায়, মানে তার মধ্যে জ্বর চলে আসে। হ্যাঁ, তখন এই শেষের দিকে যদি তার এই সিচুয়েশন হয়ে যায়, সেই ক্ষেত্রে কলচিকান তাকে সাহায্য করবে। তার ওই ফিভারিশ কন্ডিশন, তার রেস্টলেসনেস, তার নার্ভাসনেসটাকে একটা সিচুয়েশনে আনতে পারবে কলচিকান। মাইন্ড ওয়ান্ডার ডিজায়ার টু প্রেগনেন্সি, মাইন্ড ওই যে একটু আগে যেমন ভিরেট্রামের কথা বললাম, সে খুব হটি হয়ে যায়, সে আবার কি করে, মানে আমি তো এখন কিছু একটা হয়ে গেছি, আমি বাচ্চা জন্ম দিতে পারবো, আমার এখন এটা করতে মন চায়, ওটা করতে মন চায়, তার একটা ওয়ান্ডারিং ডিজায়ার চলে আসে। এই ক্ষেত্রে ভিরেট্রাম আবারও তাকে হেল্প করবে। তো প্রেগনেন্সিতে আবার অনেকের ড্যান্ড্রাফ বেড়ে যায়, মাথায় খুশকি বেড়ে যায়, অনেক খুশকি হয়, কারণ তখন তো ওই সবকিছুরই ইনফ্লুয়েন্সটা বেশি বেশি থাকে। এই কারণে যে স্কিনের যে চেঞ্জিং ইয়েটা, ডেটা, হ্যাঁ, 28 ডেজে তো হয় আমাদের স্কিন চেঞ্জ হওয়া, সেটা পুরো বডিরই। তো মাথার স্কিনের চেঞ্জটাও, স্ক্যাল্পের চেঞ্জ ইয়েটাও খুব তাড়াতাড়ি হয়। তো ওই তখন ড্যান্ড্রাফ গ্রো করে যায়, তখন ক্যালকেরিয়া ওই প্রবলেম থেকে মানে বের হয়ে আসতে বা কমাতে সাহায্য করবে। আবার দেখেন আরো কি আছে, হেড এনলার্জ সেন্সেশন, মনে হয় যেন মাথা অনেক বড় হয়ে গেছে, এটা কিন্তু তার আগে কখনো ছিল না, প্রেগনেন্সিতে মনে হচ্ছে তার মাথা বড় হয়ে গেছে। আর্জেন্ট নাইট, একদম স্পেসিফিক সুপার গ্রেড। হেড ফলিং আউট, হেয়ার অ্যালোপেশিয়া, মানে মাথায় যদি জায়গা জায়গা থেকে চুল পড়ে যায় প্রেগনেন্সির সময়। হ্যাঁ, অ্যালোপেশিয়া মানে তো জানি আমরা, যে থোকায় থোকায় চুল পড়ে যায় মাথা থেকে। যদি প্রেগনেন্সির সময় এরকম হুটহাট করে চুল পড়ে যাচ্ছে, কেউ দেখছেন কিনা অ্যালোপেশিয়া কিন্তু একদম থোকা থোকা পড়ে গিয়ে একদম জায়গাটা একদম প্লেন হয়ে যায়, হঠাৎ করে এমন প্লেন হয় মনে হয় যেন এখানে কখনো চুল ছিলই না।
এরকম যদি কন্ডিশন কারো হয়ে যায়, লেকেসিস তার এই সিচুয়েশনটাকে কভার আপ করবে। তারপরে আরো আছে যে এয়ার পেইন প্রেগনেন্সি, কানে যদি কোনো রকমের যন্ত্রণা হয়, কোনো রকমের সমস্যা হয়, প্রাইমারিলি যে বাচ্চাদের বেলায় আমরা ক্যামোমিলার চিন্তা করি, ক্যামোমিলা কি করে, কুল ডাউন করে দেয় তার পেইনটা। তো প্রেগনেন্সিতে হইলে ক্যাপসিকাম। তারপরে আরো দেখি টিথ ইলংগেটেড, মানে দাঁত বড় হয়ে গেছে এরকম একটা সেন্সেশন আসে। এটা কিন্তু সেন্সেশন, অ্যাকচুয়ালি হয়ে যায় না, কারণ ওই যে গাম যদি ফুলে যায়, তখন গাম যদি রিসিড করে, মানে উপরের দিকেও হয়ে যায়, উঠে যায়, তখনও তার কাছে মনে হতে পারে দাঁতগুলো মানে বড় বড় হয়ে গেছে। এই ক্ষেত্রে মার্কসোল তাকে কাজে, মার্কস না, মার্ক কাজে দিবে, মার্কের সাথে বাকিটা তার সাথে কনস্টিটিউশন মিলাই দিতে হবে। এবার আসি স্টমাকের যে নসিয়া ছিল, নসিয়ার যদি সেটা যদি, আমরা তো জানি যে মর্নিং সিকনেস থাকে। আবার এই নসিয়ার ব্যাপারে রবিন মার্ফির এটা যদি দেখি, রবিন মার্ফির রেপার্টরি যদি আমরা দেখি, তাহলে ওইখানে নসিয়া নিয়ে অনেক সুন্দর ভাবে ডিটেলস লেখা আছে। আপনার ওখানে দেখলে অনেক পেশেন্ট পাবেন যে ওইখানে মিলে যায়, ওইগুলা দিলে তাদের এই প্রবলেম গুলো সর্ট আউট হবে। আর কনভেনশনাল মেডিসিনে কিন্তু চেষ্টা করে, আসলে হয় না, আহ, হয় না, যে নসিয়াটা কমাতে পারে না, তারা ভমিটিংটা কমাতে পারে না। আমরা পারি, আমরা হোমিওপ্যাথরা পারি এই প্রেগনেন্সিতে যে নসিয়া ভমিটিং হয় এগুলো আমরা কমাতে পারি। বেশ ভালো ভালো মেডিসিন আছে এখানে। যেটা দেখেন স্টমাক নসিয়া ডেথলি, মানে এত বেশি তার বমির ভাব, যেটা তাকে মানে মনে হয় যেন মরেই যাবে এত ওয়াক ওয়াক করতে করতে, সেখানে ট্যাবেকাম তাকে এই সিচুয়েশন থেকে বের করে আনতে পারে। আবার কি আসতেছে, থার্স্ট যদি তার এক্সট্রিম হয়ে যায়, সেখানে তাকে টেরেন্টুলা হেল্প করবে। অবশ্যই তাকে টেরেন্টুলা গ্রেডের এই মানে নার্ভো হিস্টেরিক্যাল পেশেন্ট হইতে হবে, তখনই তাকে এই এই প্রবলেম থেকে বের করে আনতে পারবে। তারপরে আরো আসছে কি স্টমাক ভমিটিং ওয়াটার সাইট অফ, পানি দেখলে তার বমি লাগে। একটু আগে আমরা বলছিলাম না যে পানি দেখলে তার হয়, ভয় হয়, ওইটাতে যেমন ফসফরাস হেল্প করবে, এখানেও তাকে ফসফরাস হেল্প করতেছে। দেখেন স্টমাক ভমিটিং ওয়াটারি, এটার ক্ষেত্রেও ফসফরাস, মানে যদি ভমিটিংটা তার পানির মতো হয়, খাবার খেলো, খাবার বের হয়নি, কিন্তু যখন বমি করছে পানি বের হচ্ছে, ঠিক আছে, ফ্লুইড বের হচ্ছে, সেই ক্ষেত্রে ফসফরাস হেল্প করবে। স্টমাক ভমিটিং ব্লাডি প্রেগনেন্সি, প্রেগনেন্সির সময় যদি কোনো পেশেন্ট বমি করতে করতে সেই বমির মধ্যে ব্লাড আসে সাথে, সেই ক্ষেত্রে সিপিয়া তাকে হেল্প করবে। সিপিও কিন্তু হরমোনাল ইমব্যালেন্সকে স্টেবল করতে অনেক বড় মেডিসিন। তাহলে দেখেন তার ভমিটিংটা কেন হচ্ছে, এগুলা ঘটনা তো থাকেই, তার যে ইয়েগুলা হরমোনাল যে ইগুলা ডিসব্যালেন্স গুলা যে থাকেই, কম বেশি সারাক্ষণ হতেই থাকে তার শরীরে। তো এই সময় যখন তার ব্লাডি ভমিটিং হবে, সিপিএ তাকে এই প্রবলেম থেকে বের হয়ে আসতে সাহায্য করবে। স্টমাক ভমিটিং মিল্কি, যদি সেটা ওই ব্লাডি না হয়ে মিল্কি হয়, দুধের মতো হয়, সেক্ষেত্রেও সিপিএ হেল্প করবে। দেখছেন কত ইজি ইজি জিনিস, একটাই রেমেডি। তাহলে এইগুলা দেখেন আমাদের কাছে, যদি আমি ধরেন ওই পেশেন্টকে আমি দেখিনি, আমার কাছে আগে আসেনি, হঠাৎ করে এই প্রবলেমস গুলা নিয়ে আসলো যে আমার তো বমি হচ্ছে, দুধের মতো বমি হচ্ছে, আমার কাছে এসে যদি পেশেন্ট বলে, তখন আমি কি সিপিএ দিকে দিয়ে তাকে হেল্প করতে পারবো না? পারবো তো, অনেক ভালোভাবেই পারবো। তারপরে স্টমাক হিক্কা, মানে হেঁচকি উঠা, প্রেগনেন্সিতে কিন্তু এটা একটা কমন, হেঁচকি উঠতে উঠতে একদম পেট ব্যথা হয়ে যায়। পেশেন্ট যদি এসে আমাকে বলে যে শুধু শুধুই হেঁচকি হচ্ছে, আমার তো অ্যাসিডিটি হচ্ছে না, কোনো প্রবলেম, আদার্স কোনো প্রবলেম হচ্ছে না, তো হেঁচকি কেন হয়, ওটা আরেক গল্প। তো এই এই ক্ষেত্রে আমরা সাইক্লামেন আর ওপিয়াম দিয়ে পেশেন্টটাকে রিস্টোর করতে পারবো। আচ্ছা, এবারে অ্যাবডোমেন দেখি। অ্যাবডোমেন ফুলনেস, ফুলনেস মানে হচ্ছে তার পেট ভরা ভরা থাকা। প্রেগনেন্সির সময় কিন্তু অনেক খিদা লাগে, প্রথম দিকে না লাগলেও সেকেন্ড থার্ডে গিয়ে অনেক খিদা লাগে। তো এই ক্ষেত্রে যদি তার কাছে মনে হয় যে পেট ভরা, তার খিদা লাগে না, তখন নাক্স মস্কেটা তাকে হেল্প করবে। অ্যাবডোমেনে যদি পেইন শুরু হয়, কিসের পরে, গ্রিফের পরে, আর্সেনিক তাকে হেল্প করবে। গ্রিফ মানে কোনো দুঃখ কষ্ট পাইছে, কোনো ছিল তার, কোনো ইনসিডেন্ট হয়েছে, তখন যদি তার হঠাৎ করে পেইন শুরু হয় অ্যাবডোমেনে, পেটে ব্যথা আর কি, এইটা না কিন্তু লেবার পেইন না, পেটে ব্যথা যদি হয় প্রেগনেন্সিতে, সেই ক্ষেত্রে আর্সেনিক হেল্প করবে। অ্যাবডোমেন পেইন প্রেগনেন্সি ইন লাইং ডাউন অন, আচ্ছা দেখেন প্রেগনেন্সির সময়তে যদি কোনো পেশেন্ট বলে যে আমার প্রবলেম কমে যায় হচ্ছে উপর হয়ে শুইলে, দেখেন কত ডেঞ্জারাস একটা কথা, বেবি বাম নিয়ে উপর হয়ে শোয়া মানে হচ্ছে একটা রিস্ক জোনে চলে যাওয়া, তাই না?
সেইখানে পেশেন্ট বলবে এসে যে আমার তো উপরে শুতে ভালো লাগে, অথবা যে পেশেন্ট অ্যাটেন্ডেন্ট সে এসে বলবে যে কি ভয়ঙ্কর, তারে তো দেখি যে উপর হলে ভালো লাগে অথবা চেপে শুয়ে থাকলে ভালো লাগে। তখন আমরা তাকে এই পজিশন থেকে তো ফিরে আনতে পারবো, তার যে পেইনটা সেটাও ভালো কাজ করতে পারবো পোডোফাইলাম দিয়ে। দেখছেন কত ম্যাজিক্যাল ম্যাজিক্যাল রেমেডি আছে আমাদের কাছে যদি আমরা জানি। তারপরে ব্লাডার ইনভলান্টারি ইউরিনেশন, এটা যদি কাশতে কাশতে ওই যে ইউরিন পাস হয়ে যায়, ককুলাস হেল্প করবে। ককুলাসের মধ্যে সাথে তো ব্যাক এক থাকেই, প্রেগনেন্সিতে এটাও খুব কমন, হেডেক ব্যাক এক এগুলা থাকেই। আচ্ছা, তারপর দেখি হেমোরেজ ইউট্রাস। ইউট্রাস থেকে যদি হেমোরেজ হয় সেটা কি মেট্রোরেজিয়া। মেট্রোরেজিয়া কি, মেট্রোরেজিয়া মেনোরেজিয়া যেন আবার গুলায় না যায়। মেট্রোরেজিয়া হচ্ছে আহ দুইটা পিরিয়ডের মাঝখানে হঠাৎ করে হয়ে যাওয়া, স্পটিং হওয়া, হ্যাঁ এইরকম। আর মেনোরেজিয়া হচ্ছে যে একবার ব্লিডিং শুরু হয়েছে সেটা বেশ বহুদিনের জন্য লেন্দি হচ্ছে, এটা মেনোরেজিয়া। তো মেট্রোরেজিয়া যদি তার ফিমেলের এরকম মেট্রোরেজিয়া দেখা দেয়, হঠাৎ করে তার স্পটিং হচ্ছে, সেটা যদি হয় 5th মান্থে অথবা 7th মান্থে, তখন এটা এই স্পটিংটাকে রিকভার করবে কে, সিপিয়া। এগুলা কিন্তু এই হেমোরেজ তো হলো অল্প স্বল্প, দেখলো মেট্রোরেজিয়া মনে করে আমরা ওষুধ দিলাম সেরে গেল। যদি আনট্রিটেড থাকে সেটা মিসক্যারেজ হতে বাধ্য, কারণ সেখান থেকে উজিংটা যে হচ্ছে, ব্লাডটা যে বের হচ্ছে, তাহলে নিশ্চয়ই তার ইউট্রাইন ক্যাভিটির যে মিউকাস যে লকটা সেটা খুলে গেছে। আর ওইটা খুলে যাওয়া মানে হচ্ছে আলটিমেটলি ওইখান থেকে যে প্রোডাক্টটা ভেতরে মানে ফিটাল যে ইটা আছে ওইটা আস্তে করে মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আচ্ছা, এবার আসি লিউকোরিয়া। এই প্রেগনেন্সিতে লিউকোরিয়া হয়, তো এটাও কিন্তু একটা খুব চিন্তার বিষয়। যদি এটা লিউকোরিয়া হয় ভালো কথা, এটা যদি এমনিওটিক ফ্লুইডের লিকেজ হয় তাহলে তখনও কিন্তু আমাদেরকে ইউএসজি করে দেখতে হবে যে তার স্যাকটা ঠিক আছে কিনা, তার ইউট্রাইন ক্যাভিটি লক আছে কিনা। আসলে এটা কি লিউকোরিয়া? লিউকোরিয়া হলে যদি সেটা অ্যাক্টিভ করোসিভ হয়, তখন আমরা তাকে সেবাইনা দিলে তার এই প্রবলেম চলে যাবে। দেখা যাবে মূলত যে তার হয়তো বা সে বলবে যে আমার এইরকম এক্সকোরেটিং করোসিভ লিউকোরিয়া কখনো ছিল না, ওই প্রেগনেন্সির সময় আসছে, এটা হতে পারে। তখন সেবাইনা তাকে হেল্প করবে। আচ্ছা, আরো কি আসতেছে এখানে? লিউকোরিয়া যদি ওয়াটারি হয়, যে একটু আগে বললাম না যে এটা কি এমনিওটিক ফ্লুইডের সিক্রেশন হয়ে গেল কিনা, যদি ওই লিউকোরিয়াটা ওয়াটারি হয় তখনও কিন্তু বেশ দুশ্চিন্তার কারণ। অবশ্যই অবশ্যই ইউএসজি করে কনফার্ম হয়ে আমরা ওষুধ দিব। সেক্ষেত্রে কি দিব, পপুলাস দিব, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ফিমেল মেন্সেস প্রেগনেন্সি ডিউরিং, এটা নিয়ে কথা বলতেছিলাম আজকে বিকালে, যে ফিমেলদের কনসিভ করে গেল আবার ওইদিকে মেন্সেসও হচ্ছে। এটা একটু কেমন না প্রবলেমেটিক কথাবার্তা না? যদি মেন্স হয়ে যায় তাহলে তো যে প্রোলিফারেটিভ ওয়ালটা ছিল যে ইউটেরাইন ক্যাভিটিতে, এন্ডোমেট্রিয়াম, ওইখান থেকে তো সব খসে পড়ে আসবে। তাহলে যদি কনসিভ হয়েও থাকে সেটাও বের হয়ে যাবে, এখানে তো বাচ্চা থাকার কথা না। তাহলে যদি এটা প্রেগনেন্সির ফার্স্ট মান্থে হয়, আমরা ক্যালকেরিয়া দিতে পারি ওই সময়, তাহলে আর তার এই প্রবলেমটা হবে না ইনশাল্লাহ। অবশ্যই তাহলে আমরা এটা দেখবো যে সে কনস্টিটিউশনালি ক্যালকেরিয়া কিনা, তাহলেই হেল্প করবে। আচ্ছা, আরো কি আসতেছে? যদি ভেজাইনা সোয়েলিং হয়ে যায় তখন বোরাক্স হেল্প করবে। আর যদি লেবিয়া সোয়েলিং হয়ে যায়, এগুলো তো আমরা জানি, ভেজাইনা কোনটা, লেবিয়া মেজরা মাইনর, এগুলো তো আমরা জানি। তো এই যদি লেবিয়া সোয়েলিং হয় সেক্ষেত্রে পোডোফাইলাম সিপিএ হেল্প করবে। চেস্ট পেইন মানে হচ্ছে ব্রেস্টে যদি কোনো ইনফ্লামেশন হয়ে যায়, পেইন চলে আসে প্রেগনেন্সিতে, যেটা আসেই আসে, কিন্তু সেটা যদি ইনটলারেবল হয়, কষ্টদায়ক হয়, তখন আমরা বেলেডোনা বা ব্রায়ানিয়ার মতো বড় বড় ওষুধ দিয়ে সুন্দর তার এই পেইনটাকে কমায় আনতে পারবো। মানে ডিউরেবল, মানে কি বলে, সহ্য করার মতো চলে আসবে আর কি, আমরা যদি ওষুধ দিতে পারি। চেস্ট পেন, বার্নিং, স্মার্টিং, মেমি প্রেগনেন্সি ইন, ওই যে তখন আবার সেই পেশেন্ট দেখবেন যদি ক্যালকেরিয়া ফসের হয়, তাকে এই পেইন, স্মার্টিং পেইন, যেই পেইনই থাকুক সেটা তাকে সারাই ফেলতে পারবে ক্যালকেরিয়া ফস। এবার একটু আগে মানে সরি প্রথম দিকে বলছিলাম কিন্তু যে এক্সট্রিমিটিস এর যেই পেইন থাকে এগুলাতে কি ওষুধ আসতে পারে। উইকনেস আসলে, মানে হাতে পায়ে যদি উইকনেস আসে, মিউরেক্স হেল্প করবে। যদি থাইতে উইকনেস আসে, ইপিকাক হেল্প করবে। যদি তার ইচিং থাকে, খুব বেশি ইচিং থাকে,
সে ওই ইচিং এর জন্য সে ঘুম ডিস্টার্ব হয়, এরকম পেশেন্টের মধ্যে যদি এরকম সিমটমস আমরা দেখি যে তার ইচিংটা কিরকম, তার ঘুম নষ্ট করে ফেলতেছে, তখন তাকে ডলিকোস হেল্প করবে। দেখছেন কত ইজি না এগুলা। আবার স্লিপলেসনেস, প্রেগনেন্সি লাস্ট ডেজ, এই শেষের দিকে তো ঘুম হয় না, তখন কোনিয়াম তাকে হেল্প করবে। আর যেই জেনারেটিস এর মধ্যে লেসিটিউড, মানে খুব অলসতা চলে আসে প্রেগনেন্সির মধ্যে, যে হাত পা চলে না, যান চলে তো চলে না, ক্যালকিরিয়া ফস তাকে এই সমস্যা থেকে মুক্তি দিবে। তারপরে ক্যালকিরিয়া ফস, হ্যাঁ, তারপরে আরো কি আসতেছে, হাত পা যে ফুলে যায় লাস্ট মান্থের দিকে, বলছিলাম না যে যদি নেফ্রাইটিস হয়ে থাকে, হ্যাঁ, তারপরে ইউটিআইজ এরকম কোনো কিছু হয়ে থাকে, তখন যদি তার পাইলোনেফ্রাইটিস এরকম কোনো সিচুয়েশন যদি গ্রো করে যায়, যেমন প্রিএক্লাম্পসিয়াতে আমরা পাই, প্রোটিনিউরিয়া পাই, এইগুলা সিচুয়েশনের জন্য তার যদি পাফিনেস চলে আসে, যেটা সোয়েলিং ইডিমেটাস বলে, তখন আমরা এপিস দিয়ে তার এই সোয়েলিংটা কমায় আনতে পারবো। আরো কি আসতেছে দেখেন, পিরিয়ডিক্যাল যদি হয় যে কোনো প্রবলেম, যেটা এটা যে কোনো কিছু হতে পারে, হেডেক হইতে পারে, ব্যাকএক হইতে পারে, অথবা কোনো অন্য যে কোনো পেইন হইতে পারে, চেস্ট পেইন, সেটা যদি পিরিয়ডিক্যাল হয়, লাইকোপোডিয়াম মেক্কার তাকে হেল্প করবে। পিরিয়ডিক্যাল হলে হতে পারে এটা 3 দিন পর পরে, 4 দিন পরে পরে, অথবা 1 সপ্তাহ পর পর, এরকম হইলে পিরিয়ডে মানে যদি মেনটেন করে, লাইকোপোডিয়াম আর মেক্কার হেল্প করবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের অল্প হলেও কোনো কাজে আসবে। থ্যাংক ইউ।